4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টাকে প্রভাবিত করছেন। ইউনূস ওনার টেবিলে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র সাবমিট করেছে। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। এদিকে আজ একসাথে 5 উপদেষ্টা পদত্যাগ করে সেনাপ্রধানের অ্যাকশনে দেশের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে আজ রাতেই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস দেশে না থাকায় দেশে উলটপালট পরিস্থিতি হয়েছে। অলি আহমেদ বলছেন, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। তিনি সহি সালামতে নিরাপদে এই দেশ থেকে যেতে পারবেন না। তিনি তার সম্মান অক্ষুণ্ণ রেখে এই দেশ থেকে যেতে পারবেন না, তাকে পালিয়ে যেতে হবে। আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য, সেফ এক্সিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন। অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল। তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা। সেনাবাহিনীর যে 15 জন অফিসারকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে বিশেষ মর্যাদায় ভিন্ন জায়গায় কেন রাখা হবে, অর্থাৎ সাবজেক্টে কেন রাখা হবে, এই প্রশ্নটি উঠেছে নতুন করে। এই সেনাবাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে তো যে আপনি সেনাপ্রধান যে একটা লাথি মেরে এই কোর্ট, এই আইন কিভাবে এই সংবিধান প্রোটেক্ট করবে। বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা, অরাজকতা, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাধারণ মানুষ হত্যা, অবশেষে সেনাবাহিনীর অ্যাকশনে একে একে 5 জন উপদেষ্টার পদত্যাগ, রীতিমতো বাংলাদেশ উত্তল হয়ে উঠেছে। সবশেষে সেনাবাহিনী হার্ড লাইনে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, সেনাবাহিনী এবার হার্ড লাইনে আছে। 5 উপদেষ্টা একসাথে পদত্যাগ করে এই বিষয়টা নিয়ে আজ রাতে তুলপার পরিস্থিতি হয়েছে যে কেন 5 জন উপদেষ্টা পদত্যাগ করবেন এবং অনেক উপদেষ্টা যে সেফ এক্সিট নিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, কেন তারা এইসব করছে। আপনারা জানেন গত কিছুদিন ধরেই সেনাবাহিনী, সেনাপ্রধান এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং সেনাপ্রধানের উপর সরাসরি অনেক অ্যাকশন পড়ে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, সেনাপ্রধান একটা পদক্ষেপ নেন এবং এই নিয়ে ডক্টর ইউনূস থেকে শুরু করে অনেকের উপর কিন্তু কঠিন প্রভাব পড়ে আজকে রাতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। রাজনীতি কম, কথা বেশি। আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন। যদি স্বাভাবিক পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়তো। বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি, সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নীরবতা পালন করছেন। তবে আগামী দিনে এই নীরবতাটা থাকবে না, এটাই বাস্তবতা। গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক, তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য, সেফ এক্সিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন। অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল। তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা। এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা? এর মাঝখানে আমাদের 5 জন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের কড়া এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা। তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ কড়া ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা অলরেডি হাতে পেয়ে গেছে। এখন হাতে পাইছে কইরা দিল কে? আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি। তো তারাই নিশ্চয়ই করছেন। সরকারের ভেতরে যেহেতু তাদের লুক আছে, উপদেষ্টা আসিফ আছে, মাহফুজের সাথে এখন কিছুটা কনফ্লিক্ট আছে, অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন। এখন এনসিপি বলছে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হয়েছে সেফ এক্সিটের জন্য 12 তলে তলে সেট আপ দিচ্ছেন, কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন, কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি, তো আনলো কে? তোমরাই তো আনলা। এখন দলীয় আজ্ঞাবহ মানে কি? এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে, লাইক আসিফ তোমাদের ঘরের লোক, তো তোমাদের সমস্যা নাই। উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই, নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির পারপাসে সার্ভ করছে, সমস্যা নাই। তো বিএনপিরটা সার্ভ করলে সমস্যা, জামাতেরটা সার্ভ করলে সমস্যা। এইটাই হচ্ছে আমাদের। এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ানদের নিয়ে একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে। এই ভাই রাজনীতিবিদরা এদের কথার ভ্যালু নাই, বা আবল তাবল কথাবার্তা বলে, অন্তত নতুন যদি কেউ আসে এরা সুস্থ ধারায় কথা বলবে। কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে ওই কলিজা টাইনা রাস্তায় ছিঁড়া ফালাই দিবেন স্কোর, তো এরকম বক্তব্য শোনার পরে ধানের শীষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরের কথাবার্তা, এইগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখনো হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎকার দিয়া অথবা আবল তাবল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না। প্রথম দেখছিলাম কিছু বলা পাই না এনসিপি করছে, এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই। কেন নাই? কারণ
আপনি দেখেন আজকে ওই যে সম্ভবত রাজশাহী না কোন জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি, তিনি পদত্যাগ করছেন। কেন? যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক। এরা এখন রাজনীতি করে, দলবাজি করে, নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই। আদর্শ কারোর ভিতরে আর কিছু নেই। এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না। কেন মনে হয় দেখতে হতো না? ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির, এদের এপিএস এর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসছে। বাকি উপদেষ্টাদের মধ্যে কজনের নামে আসছে? মাহফুজের ভাইরি নিয়ে গতকালকে এনসিপির এক নেতা বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে পিটায় নাকি সমান টমান করে ফেলবে। তো এদের বিরুদ্ধে আর কজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে? আসিফের এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে। তবে আজকে সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। ইউনূস উনি ইটালি যাওয়ার আগে ওনার টেবিলে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র সাবমিট করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি 5 জন। এই 5 জনের ভিতরে কয়েকজনের নাম বলে দিচ্ছি আপনাদেরকে। এর ভিতরে একজন হচ্ছেন ওই যে ফারুক আজাদ সাহেব আছেন না, উপদেষ্টা উনি, এবং এরপরে আছেন সুপ্রদীপ চাকমা, এরপর আছেন আকিজ গ্রুপের বশির সাহেব, এরপর আছেন ফরেন ও যে আমাদের বৈদেশিক উপদেষ্টা উনি। আরেকজনের ব্যাপারে আমি এখনো নিশ্চিত হতে পারিনি, তবে এই কয়েকজন একেবারে নিশ্চিত। মোট 5 জন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র ইউনূস সরকারের টেবিলে সাবমিট করেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। কিন্তু এই বিষয়ে খুব স্ট্রিক্ট পলিসি পালন করছে সরকার, যাতে করে এটা বাইরে না যায়। ওনাদের এই বিষয়ে সাবমিট করার মেইন কারণ হচ্ছে যে বর্তমান সরকারে লুটে পুটে খাচ্ছে সব উপদেষ্টারা। এই লুটে পুটে খাওয়ার তালিকায় ওনারা ঢুকতে চান না, ওনারা সমালোচিত হতে চান না। ফর এক্সাম্পল, এই যে আকিজ গ্রুপের বশির সাহেব, উনি একজন বিজনেসম্যান। উনি চান না যে এই লুটেরাদের ভিতরে ওনার নাম থাকুক, কারণ উনি সালমান এফ রহমানের মতো হতে চান না, যে পরবর্তীতে ওনার ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ওনারা সবাই বলবে যে আপনি ওদের সঙ্গে লুট করে খেয়েছিলেন। তাই উনি পদত্যাগপত্র সাবমিট করেছেন, মোট 5 জন। এই উপদেষ্টারা ওনারা চাপ দিয়েছেন যে আমরা থাকবো না। ইউনূস কোনো মতে ঠেকিয়ে রেখেছে, তবে ওনারা এগুলো আর উইথড্র করবেন না। বিশ্বাস না হলে যদি সাংবাদিকরা পারেন ওনাদেরকে সবার সামনে জিজ্ঞাসা করেন, ওনারা নিজেরা কেউ এসে বলুক যে না ওনারাও পদত্যাগ সাবমিট করেন। এটাতে এতে প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের কলাপস শুরু হয়ে গেছে। এটা ঠেকানো না, এই সরকার আর কোনো মতে তার পতন ঠেকিয়ে রাখতে পারবে না। এবং এই সরকারের ভেতরে বুঝেছেন তো করাপশন কোন পর্যায়ে গেছে, যে এনারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এই সেনাবাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে তো, যে আপনি সেনাপ্রধান যে একটা লাথি মেরে এই কোর্ট, এই আইন কিভাবে এই সংবিধান প্রোটেক্ট করবে। কারণ যা কিছু হয়েছে, যত রায় হবে, যত কিচ্ছু হবে, সমস্ত কিছু আপনার এগুলা ভয়েড। এবং আমি আপনাকে একটা কথা বলছি, তো আজকে ওরা সাপের মতো এসেছে 22 জনের পেছনে। ওয়াকারুজ্জামান হচ্ছে প্রাইম টার্গেট এদের, বিলিভ মি অর নট। প্রথম সুযোগে ওয়াকারুজ্জামানকে এরা ঝুলিয়ে দিবে। একটা রাষ্ট্রে টপ লেভেলের আর্মি অফিসার, যাদেরকে এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাতেই তো এই অফিসারগুলোকে ট্রেন করেছে, তারা দেশি বিদেশি নানান ধরনের পুরস্কারও ভূষিত হয়েছেন, নানান রকমের শৌর্য বীর্য তারা দেখিয়েছেন, তারা এই দেশকে সার্ভ করেছেন একটা দীর্ঘ সময় ধরে। এই দেশমাতৃকার জন্য তারা জীবনকে উৎসর্গ করার জন্য সেনাবাহিনীতে গেছেন। এই মানুষগুলোকে রাস্তাঘাটে এইভাবে অপমান করছে, আমাদের সেনাবাহিনী কোথায়? মানে সেনাবাহিনীর কমান্ড কোথায়? আমি একটা ন্যূনতম সাথে একটা ন্যূনতম প্রশ্ন সেনাবাহিনীর কাছ থেকে খালি দেখতে চাই, যে তোমরা যে এই অফিসারদের ছবি রাজু ভাস্কর্যের সামনে এনে এই অপমানের মধ্যে ফেললে, এই লোকগুলোর অপরাধ কবে, কোথায়, কখন প্রমাণিত হয়েছে? আমরা আইনের, মানে আমি যদি বাংলাদেশের আইন বাদও দিলাম, সংবিধানও বাদ দিলাম, ইন্টারন্যাশনাল আইসিসিপিআর এর যেই ধারাগুলো, অনুচ্ছেদগুলো যেগুলো আছে, বলা হয়ে থাকে এগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য মান্যকর স্ট্যান্ডার্ড অফ ট্রায়াল প্রসেস, যে কাকে কি অধিকার দিতে হবে, কি করতে হবে, না করতে হবে। এই আইসিসিপিআর এর অন্যতম একটা অনুচ্ছেদ হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। অর্থাৎ আজকে যদি আমাকে মার্ডার চার্জে নিয়ে আসা হয় কোর্টে, ট্রায়াল শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একজন নির্দোষ, আমি একজন নিষ্পাপ ব্যক্তি, মানে ওই পার্টিকুলার অফেন্সের জন্য। তাহলে এই প্রিজাম্পশন অফ ইনোসেন্স আমি রাখতে পারলাম কোথায়? ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ওইখানে পড়ালেখার একটা জায়গা, ছেলেরা ওইখানে পড়বে, মেয়েরা পড়বে, পড়ালেখা নিয়ে আলোচনা করবে, হ্যাঁ দেশের রাজনীতি নিয়েও তারা ভাববে, ভালো কথা। সেই ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি এনে জুতাপেটা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে কোনো বিবৃতি নাই, কোনো প্রতিবাদ নাই, প্রভোস্টের কোনো ওই যে ডিন আছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটির যে দলে প্রধানের নাম কি, চ্যান্সেলর,
হ্যাঁ, এই যে হিজবুত, আসলে হিজবুত এবং জামাতি মিক্স যে লোকটা আছে, সে এটাকে অ্যালাউ করছে কেন? ওখানকার প্রভোস্ট, প্রক্টর, টিচার, তারপরে আসমান কাপে, জমিন কাপে সেই সব টিচাররা আজকে তাদের মানবতা বলছে না, যাচ্ছা এই অফিসাররা কবে কোথায় অপরাধী প্রমাণিত হয়েছে যে তোমরা ক্যাম্পাসে এনে ওদেরকে অপমান করছো? আমার সিম্পল প্রশ্ন, সেনাবাহিনীর কাছে সিম্পল প্রশ্ন, ওয়াকারুজ্জামান সাহেবের কাছে, যে আপনি সেনা প্রধান কিংবা এখন জাহাঙ্গীর সাহেব যিনি তথাকথিত ডিজিএফআই প্রধান, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই যে সেনা অফিসারদেরকে অপমান করা হচ্ছে, বিচারের আগে আপনাদের কি কোনো ধরনের কিছু বলার রয়েছে? আপনারা কি সংবাদ সম্মেলন করবেন, কিছু বলবেন, বিবৃতি দেবেন? এগুলো হচ্ছে এমন যে কোনো একটা দেশে আপনার যখন ওই রাষ্ট্র ব্যবস্থাকে বা কাঠামোকে আপনি ভেঙে দেবেন। ক্যান্টনমেন্টের পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে। এই যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং তাদের মধ্যে 14 জন এই মুহূর্তে ক্যান্টনমেন্টে বন্দী আছে, অফিসার্স মেসে তাদের আটক করে রাখা হয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ক্যান্টনমেন্টের একটি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংকে সাব জেল ঘোষণা করা হয়েছে। এখানে কিছু আইনি বিষয় উঠেছে। প্রথমত হলো, কাউকে গ্রেপ্তার করার 48 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হয়। সেদিক দিয়ে এই আইনটি মানা হচ্ছে না। অফিসার্স মেসে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের কোর্টের কাছে প্রডিউস করা হয়নি। আইসিটিতে তাদের 22 অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে 22 অক্টোবর হাজির করার কথা। সো এখানে একটা আইনের ব্যত্যয় ঘটছে। আমরা ছবি দেখেছি যে চারিদিকে বড় করে মানে প্রাচীর তুলে কাঁটাতারের বেড়া দিয়ে একটা জেল তৈরি করা হচ্ছে, আর সাব জেল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে সাব জেল ঘোষণা করা হয়েছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে বিল্ডিংটা কিন্তু সামরিক এরিয়ায় এবং সামরিক একটা স্থাপনা। আবার প্রজ্ঞাপন জারি করছে বেসামরিক কর্তৃপক্ষ। বেসামরিক কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ক্যান্টনমেন্টের একটা ভবনকে সাব জেল ঘোষণা করবার আইনি অধিকার রাখে কিনা এই প্রশ্ন কোনো আইনজীবী তুলছেন। তো এরকম একটা কঠিন অবস্থা এবং এটা সামগ্রিকভাবে সেনাবাহিনীদের ভেতরে ক্ষোভ তৈরি করেছে, সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে রাজু ভাস্কর্যের কাছে কয়েকজন আর্মি অফিসারের ছবি টানিয়ে দেওয়া হচ্ছে, একদম ফুল লেন্থ ছবি, বোর্ড কেটে, এবং এরা হলো এই গ্রেপ্তারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে সেই সব সামরিক কর্মকর্তা। প্রকাশ্যে এইভাবে সামরিক কর্মকর্তাদের ফুল লেন্থ ছবি টাঙিয়ে দেওয়া, এটা তো মৌলিক মানবাধিকারের পরিপন্থী একটা কাজ। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়, একদম আদালতে ফাইনালি প্রমাণ না হওয়া পর্যন্ত সে কিন্তু নিরপরাধ হিসেবেই বিবেচিত হয়। এবং যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর থেকে পশ্চিমারা বা ইউরোপিয়ানরা কি ওনার উপর থেকে মুখ তুলে নিল, নাকি তারা সবাই আওয়ামী লীগকে পছন্দ করতো যার কারণে ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসার পরে ওনার সাথে ভিন্ন আচরণ করছে, নাকি আসলে যে সফরগুলো হচ্ছে সেই সফরগুলোর পেছনে আসলে মানে এটার গুরুত্ব কতটুকু, যে আমাদের ডক্টর ইউনূস যুক্তরাজ্যে যাচ্ছেন, সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করছেন না, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, ট্রাম্পের সাথে 10 জন যেভাবে ছবি তোলার একটা সুযোগ পায় তিনি পেলেন। এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফরে আছেন, কিন্তু ইতালি সফরে যাচ্ছেন, ইতালির প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করছেন না। এমন ঘটনা অতীতের সরকারগুলোর বেলায় কি হয়েছে যে একটা দেশের রাষ্ট্রপ্রধান ওই দেশে যাচ্ছেন, যাওয়ার পরে তার সাথে সেই দেশের যারা রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তারা কেউ ওনার সাথে দেখা করতেছেন না। লাইক ডিএমপির যে মেয়র অথবা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এরকম টাইপ, বা চট্টগ্রামের যে মেয়র, ওনাদের সাথে গিয়া ধরেন বাংলাদেশে আইসা ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তিনি বৈঠক করেন, ডক্টর ইউনূস তাকে সাক্ষাৎ দিলেন না, বা রাষ্ট্রপতি যিনি আছেন তিনি সাক্ষাৎ দিলেন না, রাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা সাক্ষাৎ দিলেন না। বিষয়টা শুনতে কেমন লাগবে? অবশ্যই কিছুটা অপমানজনক। কিন্তু কেন এই সফর, আর কেনই বা ওই দেশগুলোর প্রধান যারা আছেন তারা আমাদের ডক্টর ইউনূসের সাথে দেখা করছেন, এটা কিন্তু কূটনৈতিকভাবে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করছে। আর এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বয়ান শক্ত করছে। জুলকারনাইন সাহেব তিনি একটা স্টেটাস দিয়েছেন গতকালকে। তার স্টেটাসের আগে আমরা প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি আছেন তার বক্তব্য একটু আনি, যে ইতালির প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এমন কথা আমরা বলিনি, তাহলে কেন এই সফর? এখন আমরা জুলকারনাইন সাহেবের যেই ফেসবুক স্টেটাস আছে আমি সেটা খুব মনোযোগ দিয়ে পড়ছিলাম, সেটাকে ঘিরে অনেকগুলা স্টেটাসের কিন্তু আবার আবির্ভাব হয়েছে। তো জুলকারনাইন সাহেবের যে স্টেটাস সেখানে তিনি লিখেছেন যে প্রশ্ন হলো কে কার সাথে সাক্ষাৎ করলেন এবং কোথায় করলেন। বাংলাদেশের সরকার প্রধান ইটালির রোম শহরের মেয়র সাহেবের অফিসে তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, নাকি ইটালির রোম নগরীর মেয়র বাংলাদেশ সরকারের প্রধানের সাথে সাক্ষাৎ করতে তার হোটেল রুমে গেল?
প্রটোকল কি বলে? একটি দেশের সরকার প্রধান তিনি সফর করছেন এমন আরেকটি দেশের শহরের মেয়রের অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করা কি? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।